এটা আসলে আমি লোভ বলবো না, আমি বলবো যে শিল্পীরা ভেবেছেন যে তারা সহজেই এমপি হতে পারবেন। রাজনৈতিক যে অবস্থা এবং সমাজে যে গণতন্ত্র কিংবা অধিকারের যে প্রাপ্তি, এই বিষয়গুলি করে কি তাদের পেশাকে আক্রান্ত করে। ধরেন একজন শাসক, আপনার সাথে তার কথার মিল হলো না বলে সে আপনার অভিনয় বন্ধ করে দিচ্ছে। আপনি ফেরদৌস আমার খুব প্রিয়, কিন্তু আমি তাকে পছন্দ করি, কিন্তু আমি এই জিনিসটা পছন্দ করি নাই যে ইলেকশনের আগে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি কত ধার্মিক, ইলেকশনের আগে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন তিনি কত রাজনীতিবিদ। নর্মালি উনি মুজিব কোড পড়তেন না, কিন্তু হঠাৎ উনি এটা পড়তে শুরু করলেন এবং সেইখানে একটা লোগো লাগিয়ে দিলেন। এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি অপ্রীতিকর মনে হয়েছে, উপস্থাপনা চলাকালীন সামনে যখন সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোনকে পেয়েছেন, উনি উপস্থাপনা করতে করতে বলেছেন আমি কি নমিনেশন পাবো চলচ্চিত্র পুরস্কারে। এটা একেবারে অন্যায়, জানি যে এটা দুঃখ পাবে ও, কিন্তু এটা ছ্যাঁচড়ামি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কোলাহল নিবেদিত তানভীর তারেক শো। আজ খুব বিশেষ একজনের সাথে আমি আজ আড্ডা দেব। অনেকদিন ধরে ভাবছি যে সমকালীন এবং আমাদের শিল্প সংস্কৃতি নিয়ে দিক নির্দেশনা নিয়ে, বা আমি নিজেও আজকে শুনতেও চাই তার কথা। আমরা উপস্থাপক সমাজের সাংগঠনিকভাবে তিনি আমাদের সভাপতি, পাশাপাশি আমি আমার অভিভাবক মনে করি, আমি আমার মেন্টর মনে করি। তার নাম আব্দুল তুষার। নামের আগে পরে আসলে কোনো বিশেষণের প্রয়োজন নেই। তুষার ভাই, আমার নাম তানভীর তারেক। আমি কেমন আছেন? আমি তো এই নাম জানি মনে হয় আজকে 30 বছর। একটা অস্থির সময় অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে অনেক রকম, যে নাগরিকদের রাজনৈতিক সচেতনতা থাকা প্রয়োজন কি প্রয়োজন না। রাজনীতি ব্যাপারটাই তো নাগরিকদের জন্য, তাই নাগরিকদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, কিন্তু এই রাজনৈতিক সচেতনতা বই পড়ে শেখে না। নাগরিকরা রাজনৈতিকভাবে সচেতন হয় শাসকের শাসনের মধ্যে দিয়ে। সে যদি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকে, অথবা ধরেন যদি গণতন্ত্র নাও থাকে, চীনের মতো জায়গাতেও, সেখানেও কিন্তু রাজনীতি আছে একটা। যেই দেশের নাগরিক সেই দেশের রাজনীতি সম্পর্কে শেখে আসলে প্রতিদিন, কেননা তার শাসক তার সঙ্গে প্রতিদিন ইন্টারাক্ট করে। আপনি যখন একটা সরকারি অফিসে যান, আপনি যখন একটা সুবিধার জন্য যান, আপনি যখন কোনো একটা অধিকার পেতে যান, আপনি কিন্তু একজন রাজনীতিবিদেরই মুখোমুখি হন, কারণ তার রাজনীতি পুরোটাকে নিয়ন্ত্রণ করে। ফলে আমার মনে হয় যে রাজনৈতিক সচেতনতা খুবই জরুরি, কিন্তু এই সচেতনতা কি সঠিক হচ্ছে কিনা এটা মনিটর করা উচিত। আচ্ছা, তাহলে সংযুক্ত প্রশ্ন যেটা আসছে, যে সমাজে বলা হয় যে সৃজনশীল মানুষ, সাহিত্যিক, শিল্পী, আর্টিস্ট, এনারা সবচেয়ে বেশি বোঝেন, জানেন, কিন্তু আমাদের দেশে দীর্ঘকাল তাদের নাগরিক সমাজের সাথে সম্পৃক্ততা কম বলেই তারা রাজনীতি নিয়ে কথা বলতে ভয় পান বা কথা বলতে চান না, এড়িয়ে চলেন। বিষয়টা আসলে কিভাবে আপনি ব্যাখ্যা করেন? এই ব্যাপারটি হয়েছে গত 20 বছরে, বা আমি বলবো গত 25 বছরে। আপনি যদি স্বাধীনতার পরের সময়টাতে দেখেন, তাহলে দেখবেন আমাদের শিল্পী, সাহিত্যিক, লেখক তারা খুবই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং সক্রিয় ছিলেন। বেইলি রোডে যে নাটক হতো, সেই নাটকগুলি অধিকাংশই ছিল রাজনৈতিক স্ক্রিপ্ট। এমনকি বিদেশি যে নাটকগুলি এখানে মঞ্চস্থ হতো, সেখানেও রাজনৈতিক একটি বক্তব্য, সামাজিক বক্তব্য থাকতো। এই ব্যাপারটা ধীরে ধীরে কমে গিয়েছে। এর কারণ হচ্ছে আমাদের শাসক শ্রেণী ধীরে ধীরে অগণতান্ত্রিক হয়ে উঠেছে। এখন শিল্পী, সাহিত্যিক এরা মূলত স্বাধীন পেশায় থাকে। আপনি তো নাটকের অভিনেতাকে চাকরি দিতে পারেন, আপনি কতজনকে চাকরি দেবেন, তাই না? পৃথিবীর কোথাও অভিনেতা অভিনেত্রীরা ঠিক মানে অধিকাংশ চাকরি করে না, কিছু কিছু করে। কেউ কেউ হয়তো একটা টিভি স্টেশনে পেইড আর্টিস্ট, কেউ হয়তো কোনো একটা ফিল্ম কোম্পানির পেইড আর্টিস্ট, কিন্তু যারা নাম করেন তারা কিন্তু আসলে এরকম পেইড আর্টিস্ট হিসেবে কোথাও থাকেন না। এখন এদের তো স্বাধীন পেশা, তাই রাজনৈতিক যে অবস্থা এবং সমাজে যে গণতন্ত্র কিংবা অধিকারের যে প্রাপ্তি, এই বিষয়গুলি করে কি তাদের পেশাকে আক্রান্ত করে। ধরেন একজন শাসক, আপনার সাথে তার কথার মিল হলো না বলে সে আপনার অভিনয় বন্ধ করে দিচ্ছে, সে আপনাকে কোথাও কাজ করতে দিচ্ছে না, সে আপনাকে একটা অলিখিত বাধা সব জায়গায় দিচ্ছে। রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আপনি দাওয়াত পাচ্ছেন না, যদিও আপনি বাংলাদেশের সেরা শিল্পী, সেরা গায়ক বা যে কোনো দেশের। তাহলে তারা করে কি ভয় পায়, কারণ এটা তো তার রিজিকের উপরে হাত।
আচ্ছা। তো দেখা যায় তখন সে চুপ করে ফেলে। রাষ্ট্রপ্রধানের সাথে চা কফি সেলফি খাওয়া কি এটা কি মানে কোনো বড় কোনো পর্যায়ে? যখনই রাষ্ট্র এই ধরনের কঠিন আচরণ করতে শুরু করে তখন প্রত্যেকেই সেই কঠিন আচরণকারীকে খুশি করতে চায়। কারণ আমি একটা যখন সেলফি তুললাম, আমি পাশে দাঁড়ালাম, তাহলে অনেক জায়গাতে কাজটা সহজ হয়ে যায়। অনেক জায়গায় গিয়ে আর বলতে হয় না যে না উনি আমার উপর খুশি আছেন। তো আপনি দেখবেন যে এই ঘটনা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। মেক্সিকোতে গণতন্ত্র যখন ছিল না, দেখা গেছে যে শিল্পীদেরকে প্রেসিডেন্টের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়েছে। আমাদের এখানে একসময় খুবই বদনাম ছিল একজন প্রেসিডেন্টের, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আমরা যখন ছাত্র, প্রেসিডেন্ট এরশাদ। আমরা তখন মনে করতাম যে অনেক শিল্পী তার সঙ্গে ঘনিষ্ঠ বলে অনেক সুবিধা পান। এটা সত্যতা যাচাই করার কোনো সুযোগ আমাদের কখনো হয় না, আমরা কিন্তু একেবারেই ছাত্র। কিন্তু আমরা শুনতাম সারাক্ষণ যে অমুক বঙ্গভবনে দাওয়াত পায়, তমুক প্রেসিডেন্টের সঙ্গে গান গাইতে চলে যায়। ক্রোধ না, এক ধরনের হতাশা তৈরি হতো যে যাকে আমি এত ভালোবাসি, যার গান শোনার জন্য আমি অস্থির হয়ে যাই, যার নাচ দেখার জন্য আমি টেলিভিশন সেটের সামনে বসে থাকি, উনি আমাদের গণতন্ত্রের পক্ষে বা আমাদের অধিকারের পক্ষে কথা না বলে এমন একজনের সাথে হাসি খুশি আচরণ করছেন, তাকে তো আমরা পছন্দ করি না। এই জিনিসটা শিল্পীদের জন্য একটা ডাইলেমা হয়ে দেখা দেয়। কারণ একদিকে সে তার রুটি রুজি বাঁচাতে চায়, আরেকদিকে যদি এই কাজগুলি না করে তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আমি বলবো যে এটার জন্য রাজনীতি দায়ী, শিল্পীদের আসলে দায় কম। রাজনীতি দায়ী অবশ্যই, কারণ রাজনীতি যদি শিল্পীকে শিল্পী হিসেবে বিবেচনা না করে আমার দল তোমার দল এইভাবে হিসাব করে তো হবে না। আপনি যার গানটা শুনে আমার ভালো লাগছে সে কোন দলের, এটা বিবেচনা করা উচিত নাকি গানটাকে বিবেচনা করা উচিত? তাই না? আপনি যখন ডাক্তারের কাছে যান, আপনার ক্যান্সার হয়েছে, আপনি অপারেশন করাবেন, আপনি সবচেয়ে ভালো ডাক্তারের কাছে যাবেন। আপনি কি জিজ্ঞেস করবেন যে ওই ডাক্তার কোন দলের? তা আমার দরকার হচ্ছে ভালোটাকে বেছে নেওয়া। তো সেটা না করে আমি যখন দলীয়ভাবে সবাইকে বিবেচনা করতে শুরু করি তখন তো আমি এটার জন্য দায়ী। এখন একটা বড় ধরনের আলোচনা তৈরি হচ্ছে অভ্যুত্থানের পর থেকে, যে অনেক শিল্পী আসলে কোনো রকম দলগত পরিচয় না থাকা সত্ত্বেও প্রশাসকদের সাথে খুব অনুকম্পা পাওয়ার জন্য অনেকের সাথে মিশছেন এবং ফেসবুকে খুব গালগল্প দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সেগুলো নিয়ে আবার তারই কলিগরা হয়তো সার্কাজম করছে বা স্যাটার করছে। এই অভ্যেসটাকে আপনি শিল্পী সুলভ মনে করেন কিনা? দীর্ঘ সময় যদি গণতন্ত্র না থাকে, যদি শিল্পীদের দেনা পাওনা থেকে শুরু করে সবকিছু অগণতান্ত্রিকভাবে হয়, তাহলে এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়। এবং আমি বলবো যে এখানেও শিল্পীদের এই বিষয়টিকে বেশি গুরুত্ব না দিয়ে বরং দেখা উচিত যে আমরা সিস্টেমটা পরিবর্তন করতে পারছি কিনা। অর্থাৎ এই যে অনুকম্পা পাওয়া বা কাছে আসা কিংবা নিজেকে হঠাৎ করে বিপ্লবী প্রমাণ করার চেষ্টা করে যদি কোনো লাভ না হয় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় সময় এগুলো করে অনেক লাভ হয়, এবং লাভ হয় বলে যার গুণগত মান একটু কম থাকে অথবা যার নানান ধরনের অসুবিধা থাকে তিনি অধিকতর এই কাজগুলি করতে শুরু করেন। সবাইকে গিয়ে এটা বলার চেষ্টা করেন না যে আমি একজন খুব ভালো অভিনেতা, বরং তিনি বলবেন যে আমি কিন্তু আপনার পক্ষে কথা বলেছিলাম। কিন্তু এটা কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের অধিকাংশ জনপ্রিয় শিল্পী কোন পক্ষের আমরা কিন্তু কখনো জানি না। রাজ্জাক আপনি যদি বলেন ওনার রাজনৈতিক অবস্থান আসলে কি ছিল আমরা জানি না, কিন্তু নায়করাজ, তাই না, শাবানা, ববিতা আমরা আসলে ওইভাবে জানি না। কবরী সরাসরি রাজনীতি করেছেন, বা ফারুক ভাই সরাসরি যদি রাজনীতি করেন কোনো অসুবিধা নেই, ফারুক সরাসরি রাজনীতি করেছেন। কিন্তু আমি যদি দেখতাম যে উনি কোনো একজন বড় সড়ো রাজনীতিবিদের সাথে সাথে ঘুরছেন কবরী আপা, তাহলে তো সেই শ্রদ্ধাটা আমার হতো না। তা আমি মনে করি যে শিল্পীদের যদি রাজনীতিতে আসতে হয় সরাসরি আসা উচিত, আর যদি তারা তাদের রাজনৈতিক সচেতনতা প্রমাণ করতে চান তাহলে যেটা ঠিক সেটার পক্ষে কথা বলা উচিত। কারণ শিল্পীদের কাছে মানুষের চাহিদাই থাকে যে তিনি আসলে ঠিক কথাটা বলবেন। তাহলে ধরেন তুষার ভাই, গত নির্বাচনে সর্বাধিক হয়েছে, তার আগের নির্বাচনেও শিল্পীরা মনোনয়নপত্র কিনেছেন। গত নির্বাচনে প্রায় 2.5 কোটির ওপরে শুধু মনোনয়নপত্র শিল্পী সমাজ কিনেছে। 2.5 কোটি টাকার, হ্যাঁ। তো সংখ্যাটা অনেক, খুব অনেক। হ্যাঁ, তো এইটা কি দেশপ্রেম নাকি লোভ? এটা আসলে আমি লোভ বলবো না, আমি বলবো যে শিল্পীরা ভেবেছেন যে তারা সহজেই এমপি হতে পারবেন, এবং সহজে এমপি হওয়ার যে বিষয়টা তৈরি হয়েছিল এই জন্যই তারা এইভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি না জেনে বলি, আমার ধারণা যে মহিলাদের জন্য যে নমিনেশন পেপার সেটা বেশি বিক্রি হয়েছে, পুরুষদেরটা কম। এটার কারণ হচ্ছে এই যে পুরুষ শিল্পীদেরকে কিছু না হলেও কম্পিট করতে হবে, কিন্তু মহিলা আসনের যে 50 জনের মনোনয়ন, সেইখানে গেলে কিন্তু আসলে শুধু একজনের সিদ্ধান্ত,
যিনি প্রধান তিনি যদি বলেন আপনাকে উনি বেছে নিয়েছেন, তাহলে তো আপনি রাতারাতি এমপি। আরেকটি বিষয় হচ্ছে যে এমপি হলে কিছু সুবিধাদি পাওয়া যায়, যে সুবিধাদি একজন শিল্পী অর্জন করতে গেলে তাকে 10 বছর, 15 বছর, 20 বছরের কাজ করতে হতে পারে। শিল্পীর অর্জনটা কি, শিল্পীর মানে কাজটা কি? তাহলে তো সে রাজনীতি করতে পারে। এখন এইটা হচ্ছে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। যারা নমিনেশন পেপার কিনেছেন তারা কি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন? নমিনেশন পেপার যখন কিনতে গিয়েছেন তারা কি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে নমিনেশন পেপারটা কিনতে গিয়েছিলেন? অধিকাংশই কিন্তু সেটা নয়। যেমন আমি তো ফেরদৌসকে মিছিল করতে দেখি নাই, আমি নাম ধরেই বলি। এখন আমি কিন্তু ছোটবেলায় মিছিল করেছি এবং একটা বিরাট সময় পর্যন্ত আমি রাজনৈতিকভাবে সচেতন ছিলাম, কিন্তু আমি ফেরদৌসকে কখনো মিছিল করতে দেখি নাই, রিয়াজকে কখনো মিছিল করতে দেখি নাই, কিন্তু আমি তাদের দুজনকে নির্বাচনের ক্যাম্পেইনে চলে যেতে দেখেছি এবং একেবারে যিনি সবচেয়ে প্রধান তার দুই পাশে তারা দাঁড়িয়ে গিয়েছেন। এখন যিনি পছন্দ করছেন তাদেরকে, তিনি যদি রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব না দিয়ে রিয়াজ আর ফেরদৌসকে সাথে নিয়ে গেছি এটাকে গুরুত্ব দেন, তখন বাকি যারা আছে তারা তো কি করবে? তারা কি রাজনীতি করবে নাকি অনুকম্পা পাওয়ার জন্য লড়াই করবে? তো আমি যদি এই উৎসাহটা দেই আপনাকেই যে আপনার কিছু করতে হবে না, আপনি আমার দুই পাশে দাঁড়ালে আপনাকে আমি ভালোবাসবো, তাহলে সবাই আমার দুই পাশে দাঁড়াতে শুরু করবে। আমি সবসময় এই দোষটা রাজনীতিবিদদেরকে দিই, কারণ রাজনীতিবিদরা যদি রাজনীতিকে গুরুত্ব না দিয়ে ফেস ভ্যালুকে গুরুত্ব দেন তাহলে তো এইটাই ঘটবে। রাজনীতি করতে হবে একজনকে, কিছুটা সময় হলেও করতে হবে, তা না হলে সে কেন, কি ব্যাকগ্রাউন্ডের জন্য সে একজন আইন প্রণেতা হবে? কারণ তাকে তো একটা দলের আদর্শ, লক্ষ্য, সেই দলের ইতিহাস, সেই দলের যে বিরাট সংগ্রাম, যদি দলীয়ভাবে সে আসে আর যদি নির্দলীয়ভাবে আসে তাহলে তাকেও প্রমাণ করতে হবে যে সে অন্তত জনগণের জন্য কথা বলেছে, বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। সবাই যে আর্থিকভাবে ধনী হবে এমন কোনো কথা নাই, কিন্তু যদি কেউ আপনার অধিকারের জন্য সংগ্রাম করে, কেউ আপনার জন্য কথা বলে, কেউ যদি আপনার বিপদের দিনে পাশে দাঁড়িয়ে অন্যকে উৎসাহ দেয় যে আপনি এগিয়ে আসেন, আপনি কিছু দান করেন, আমি তো মনে করি সেই ধরনের লোকদেরই আইন প্রণেতা হওয়া উচিত। আপনি ফেরদৌস আমার খুব প্রিয়, কিন্তু আমি তাকে পছন্দ করি, কিন্তু আমি এই জিনিসটা পছন্দ করি নাই যে ইলেকশনের আগে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি কত ধার্মিক, ইলেকশনের আগে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি কত রাজনীতিবিদ। নর্মালি উনি মুজিব কোড পড়তেন না, কিন্তু হঠাৎ উনি এটা পড়তে শুরু করলেন এবং সেইখানে একটা লোগো লাগিয়ে দিলেন। এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি অপ্রীতিকর মনে হয়েছে, উপস্থাপনা চলাকালীন সামনে যখন সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোনকে পেয়েছেন, উনি উপস্থাপনা করতে করতে বলেছেন আমি কি নমিনেশন পাবো চলচ্চিত্র পুরস্কারে। এটা একেবারে অন্যায়। উপস্থাপক স্টেজে দাঁড়িয়ে বলবে আপনি কি আমাকে 2 লাখ টাকা দিবেন, আপনি কি আমাকে গাড়ি কিনে দিবেন, আমি কি এটা পাবো, আমি কি এটা পাবো না। আমার কাছে এটা একদম মনে হয়েছে, আমি বাংলা ভাষা শব্দটা ব্যবহার করি, আমি জানি যে এটা দুঃখ পাবে ও, কিন্তু এটা ছ্যাঁচড়ামি এবং আমার কাছে এটা পছন্দ হয় নাই। আপনি চলচ্চিত্র পুরস্কারের উপস্থাপনা এসেছেন, আপনি উপস্থাপনা করবেন, ওইটা করার পরে আপনি যদি এরকম কিছু চান আপনি সেটা তাদেরকে চেনেন, আপনি তাদের সঙ্গে গিয়ে কথা বলবেন, আপনি পার্টি অফিসে যাবেন, আপনি যেভাবে লোকে নমিনেশন পায় সেভাবে নেবেন। গোটা দেশের সামনে আপনি বলছেন এই কথাটা চলচ্চিত্র পুরস্কারের উপস্থাপনা করতে গিয়ে। আমি মানে এই ধরনের উপস্থাপককে আমি একসময় প্রশংসা করেছি, কিন্তু আমি ওই দিন দেখার পর মনে হচ্ছে যে যার কাজ তারই করা উচিত।